হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বেসিক্যালি ভিডিওটা আপনারা দেখে বুঝেই গেছেন যে আমরা বেসিক্যালি কী নিয়ে আলোচনা করতে চলেছি, ঠিক আছে? তো আমরা বলি যে 90% মার্কেটে ট্রেডার লস মেকিং ট্রেডার্স, তাদের থেকে আপনি নিজেকে কী করে আলাদা করবেন, ঠিক আছে? আপনি কী করে তাদের থেকে পুরোপুরি আলাদা হবেন, তবেই গিয়ে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। সে মাইন্ডসেটের দিক থেকে হোক, সাইকোলজির দিক থেকে হোক, আর হচ্ছে আপনার ডিসিশন মেকিং বা ডিসিপ্লিনের দিক থেকে হোক, যে কোনো কারণে হোক আপনাকে হচ্ছে তাদের থেকে আলাদা হতে হবে। এবং তাদের থেকে আলাদা হতে আজকের এই ভিডিওটা সাহায্য করবে আপনাদেরকে, ঠিক আছে? ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। আর আমাকে একদম শেষে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং দেখে আপনাদের মাইন্ডসেট চেঞ্জ হলো কিনা, ঠিক আছে? চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বেসিক্যালি রিটেলাররা লস কেন করে, তার কারণ হচ্ছে তারা খালি প্রফিটের আশা করে, যে তারা ভাবে যে আমি মার্কেট থেকে অনলি প্রফিট গেন করব, লস হলেও আমি সেটাকেও প্রফিট করে নিতে পারবো ইন দ্যাট ডে, একদিনের মধ্যে, ঠিক আছে? সেই দিনেই সেম ডেতে আমি হচ্ছে কি করতে পারবো, নাকি প্রফিট করে নিতে পারবো সেম ডেতেই। এইটা হচ্ছে ফার্স্ট থিঙ্কিং, THIN। এই যে থিঙ্কিং, এই থিঙ্কিংয়ের যে চিন্তাধারার যে অবনতিটা যেটা মানুষের জন্য হয়, সেই রিটেলারদের সেটাই হচ্ছে সবথেকে বড় কারণ, এই থিঙ্কিংয়ের অবনতি, ঠিক আছে? এইভাবে আপনারা থিঙ্ক করবেন না। দেখুন, যে কোনো একটা জায়গায় আপনারা যদি মার্কেটকে অ্যাজ এ বিজনেস, ঠিক আছে, বিজনেস হিসাবে প্ল্যান করেন, তাহলে আপনাদের মাথায় রাখতে হবে এটা, যে প্রথম দিন একটা বিজনেস সেট আপের পরের দিন থেকেই কিন্তু প্রফিট হিউজ হয় না। ওকে, সো আপনাদের মাথায় রাখতে হবে যে সেই সেট আপটা যেন লসে না চলে যায়, ওভারঅলে লসে না চলে যায়, ঠিক আছে? তো আপনাদের হাতে কি আছে? আপনাদের হাতে আছে আপনাদের ক্যাপিটাল, ওন ক্যাপিটাল। সেই নিজস্ব ক্যাপিটালটাকে কি করে প্রোটেক্ট করবে না, আপনাদের ফার্স্ট থিঙ্কিং এটা হওয়া উচিত, হাউ টু প্রোটেক্ট মাই ক্যাপিটাল, হাউ টু প্রোটেক্ট মাই ক্যাপিটাল, সেটা যেভাবে হোক, ঠিক আছে? এবার রিস্ক ম্যানেজমেন্টের অনেক ভিডিওই আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো সেই রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওগুলো আপনারা যখন দেখবেন, তখন আপনারা বুঝে যাবেন যে কী করে নিজেকে মার্কেটে স্টেবল করতে হবে, মানে মার্কেটে রাখতে হবে, আপনাকে স্টে করতে হবে, ঠিক আছে? কারণ মার্কেট দেখুন, আজকে মার্কেট হয়ে ডে 1-এ, ডে 2 থেকে আপনার জন্য যে অ্যাভেলেবেল নয় এরকম নয়, মার্কেট কিন্তু রেগুলারলি অ্যাভেলেবেল আছে আপনার জন্য। কিন্তু যদি আপনার কাছে একবার ক্যাপিটাল শেষ হয়ে যায়, আপনি পরে যত ভালোই মুভমেন্ট দেখতে পান, সেটাতে কি করতে পারবেন না বলুন তো? পার্টিসিপেট করতে পারবেন না, সেটাতে পার্টিসিপেট করতে পারবেন না। তাহলে কি হবে? প্রফিট বা লস সেটা আপনি গেইন করতে পারবেন না। আপনি তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এই ট্রেডটা তো দেখে মনে হচ্ছে শিওর শর্ট প্রফিট হবে বলে আপনি এন্ট্রি করতে পারবেন না, ঠিক আছে? এবার এখানে আমি একটা শব্দ ইউজ করলাম, শিওর শর্ট, ঠিক আছে? শিওর শর্ট, এই যে শব্দটা, এই শব্দটা মার্কেটে কখনো ইমপ্লিমেন্ট করবেন না। আমি কেন ইমপ্লিমেন্ট করলাম? কারণ এটা রিটেলারদের থিঙ্কিং, এটা মানুষ ভাবে যে আমার দেখে মনে হচ্ছে মানে এটা শিওর শর্ট প্রফিটই হবে। আরে প্রত্যেকটা প্রফিটের পিছনে একটা লজিক কাজ করে, আর সবার উপরে যিনি রয়েছেন, ঠিক আছে, সবার উপরে কে? সবার উপরে তিনি সত্য, তাহার উপরে কেউ নয়, সেটা হচ্ছে মার্কেট, ঠিক আছে? এই যে মার্কেট, এনাকে অলওয়েজ প্রায়োরিটি দিতে হবে। আপনার বেস্ট সেট আপ, ঠিক আছে, বেস্ট সেট আপ যেটা, অর্থাৎ আপনার ধরুন 4-5টা কনফার্মেশনের পর ওই সেট আপটা তৈরি হয়, যেটাকে আমরা A1 সেট আপ বলি বা হাই প্রবাবিলিটি সেট আপ বলি, যাই আমরা বলি, সেই সেট আপও কিন্তু ফেল হতে পারে। এটা অলওয়েজ মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে? এই জিনিসটা যদি আপনার মাথা থেকে একবার স্লিপ হয়ে বেরিয়ে যায়, তাহলে ভাববেন আপনি শেষ। কেন? এবার সেটার কারণ বলছি। ধরুন মার্কেটে আপনি দেখছেন যে আপনি বুঝতে পারছেন কোন সেট আপটা A ক্লাস সেট আপ আর কোন সেট আপটা A1 সেট আপ নয়। আপনি এটা ধরুন বুঝতে পেরেছেন, এতদিন ধরে মার্কেটে থেকে আপনি এটা বুঝতে পেরেছেন। এবার ধরুন A1 সেট আপ যেগুলো নয়, সেটাতে আপনি নর্মাল ট্রেড করছেন। A1 সেট আপ যেটা, সেটাতেও আপনি প্রথমে হয়তো নর্মালি ট্রেড করছেন, কিন্তু A1 সেট আপ মানে কি, তাতে 2-4টে কনফার্মেশন এক্সট্রা থাকে, ঠিক আছে? তো সেরকম সেট আপ যদি তৈরি হয়, তাহলে সেই সেট আপে আপনি কী করছেন, দেখছেন যে রেগুলার বেসিসে 3টে পরপর ট্রেডে, 4টে পরপর ট্রেডে, 5টা পরপর ট্রেডে আপনার কী হলো? প্রফিটই হলো। এই সেট আপটা যখন তৈরি হচ্ছে, তখন আপনি কী করবেন? এক তো হ্যাঁ, এই সেট আপগুলোকে ট্রেড করা বন্ধ করে দেবেন, যেটা কিনা সময়ের সাথে সাথে আসে, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রসেস। আপনি যত বেশি টাইম মার্কেটে থাকবেন, অটোমেটিক এই প্রসেসগুলোকে আপনি অ্যাকোয়ার করে নেবেন। কিন্তু সেইটুকুনি মাথায় রাখুন যে আপনি যখনই A+ সেট আপে ট্রেড করছেন, 3, 4, 5টা পরপর প্রফিট হয়েছে মানে এই নয় যে ওটা কিন্তু 100% টাইম প্রফিট হবে।
হবে, প্রফিট হবে, হবে না তো এটা বলছি না, ওটা হয়তো হাই প্রবাবিলিটি সেট আপ, মানে ওটা হওয়ার চান্স 90%, কিন্তু 10% চান্স তখনও থাকছে লস করার, ঠিক আছে। এবার 3, 4, 5টা যখনই প্রফিট হবে আপনার কী হবে, কনফিডেন্স যেটা সেটা হয়ে যাবে ওভার কনফিডেন্স। এবার আমি বলে দিই কী করেন, মানে মেনলি রিটেলাররা কী করে, যখনই দেখছে 5টা ট্রেড ওই সেম সেট আপে প্রফিট হচ্ছে, তখনই 6 নম্বর ট্রেড যখন সে পাঞ্চ করে লট সাইজ বাড়িয়ে নেয়। এবার ধরে নিচ্ছি যে আপনার ওই ফার্স্ট যখন ওরকম ভুলভাল করছেন তখনই আপনার লস হলো, তাহলে না আপনি বেঁচে গেলেন ফার্স্ট অফ অল, কারণ তখন যেটা যাবে সেটা ওই 5টা ট্রেডের প্রফিট যাবে। কিন্তু ইন দ্যাট কেস যদি একবার এইখানে লট যখন আপনি বাড়িয়েছেন আর তখন ধরুন আপনার প্রফিট হয়ে গেছে, ব্যাস আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না ক্যাপিটাল ওয়াইপ আউট করা থেকে। ক্যাপিটাল ওয়াইপ আউট যদি বলেন কেন, আমার তো প্রফিট হয়েছে, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি এবারে আপনি 6-এর পরে 7, 8, 9, 10 যতগুলো ট্রেড করবেন সবই লট প্রত্যেকবারই বাড়বে একটু একটু করে, ঠিক আছে। এবার যত তাড়াতাড়ি আপনার লসটা হিট করবে তত তাড়াতাড়ি চান্স থাকে আপনি মার্কেটে লট কমাবেন। কিন্তু যেহেতু এখানে কনফিডেন্স ওভার কনফিডেন্স হওয়ার পরেও আপনি প্রফিট করে ফেলেছেন, ওভার কনফিডেন্স আরও ওভার কনফিডেন্স হবে, ঠিক আছে। সেখান থেকে এবারে এখানে ধরুন পি হলো, এখানে পি হলো, এখানে পি হলো, লাস্ট টাইমে পুরো আপনার ক্যাপিটালটাই মানে বলতে পারেন আপনি মার্কেটকে ঢেলে দিয়েছেন যে হ্যাঁ ও তো প্রফিট হচ্ছে, একটা নেবো বড়লোক হয়ে যাব। এইখানে গিয়ে যদি একটা লস হয় আপনার পুরো ক্যাপিটাল গো টু জিরো, কেউ বাঁচতে পারবে না, ঠিক আছে। এরকম অনেকে আছে, ঠিক আছে। আমার কাছেই আমার নিজের ব্যাচেতেই এমন একজন স্টুডেন্ট রয়েছেন যিনি হচ্ছে গোল্ডে ট্রেড করতো, ঠিক আছে, গোল্ডে। এবার গোল্ডের ব্যাপারটা আপনারা কতজন জানেন আমি জানি না, বাট গোল্ডে 0.01 লটে কাজ করতে হয়, ঠিক আছে। এতেও আপনার $20-25 কোনো ব্যাপার নয়, $20 থেকে $25 রিস্ক রাখতে হয়, মানে টোটালি 2 থেকে 2,500 টাকা বলতে পারেন, 2,500 টাকা রিস্ক নিতে হয় এক একটা ট্রেডে, তার থেকে বেশি নয়। কিন্তু এই 0.01 লটে যদি পারে আপনাকে খেয়ে ফেলতে পারে। এখানেই $50 রিস্ক নেওয়া মানে 5,000 টাকা লস হওয়া কোনো ব্যাপার না একটা ট্রেডে, ঠিক আছে। তো সেখানে এবার যদি এইটা একবার ভাবুন তো 0.1 লট হয়, তার মানে এই 50,000 টাকাটা $500, 5,000 টাকাটা 50,000 টাকা হয়ে যাবে, 50,000 টাকা, ঠিক আছে। তো এরকমও পসিবিলিটিস থাকে গোল্ডে। তো তিনি কি করেছিলেন বলি, তিনি হচ্ছে গোল্ডে ট্রেড করতেন, ঠিক আছে। গোল্ডে ট্রেড করে 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 তিনি তার 10 লাখ টাকা ক্যাপিটালকে, তখন গোল্ড মুভে ছিল, তো 10 লাখ টাকার ক্যাপিটালকে তিনি করে ফেলেছিলেন 58 lakhs। জাস্ট ইম্যাজিন, গোল্ডে লিভারেজ থাকে, ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি গোল্ডে লিভারেজ থাকে। এইটা হয়েছিল 6 মান্থস প্রসেসের মধ্যে, 6 মান্থের মধ্যে, ঠিক আছে। কিন্তু এইখানে তার কনফিডেন্স ওভার কনফিডেন্স হয়ে এত আপে চলে গেছে যে হ্যাঁ আমি যাই ধরছি তাই তো প্রফিট, তাই তো প্রফিট, তাই তো প্রফিট। জাস্ট 1 ট্রেড অনলি, পুরো 58 লাখ গোজ টু 20 রুপিস। জাস্ট শেষ ব্রোকারেজটা দেওয়ার জন্য এই 20 রুপিসটা পড়ে আছে ডেল্টা এক্সচেঞ্জের হিস্ট্রিতে, ঠিক আছে। এবার বলতেই পারেন যে একটা ট্রেডে কেন এত টাকা লস হলো, তাহলে এবার আমি বলে দিই উনি নিয়েছিলেন 200x লিভারেজ, 200x, ঠিক আছে। তাতে উনি কাজ করেছিলেন ম্যাক্স লটে। ম্যাক্স লটে যখনই কাজ করা হয় প্রায় 4-5টা লট দিয়ে দিয়েছিল হয়তো, ঠিক আছে, 4-5টা লট, না কি 0.1 যদি ওটা, আচ্ছা সরি সেটা লেখা নেই, 0.1 যদি 50,000 হতে পারে, এক লট নিলে প্রপার সেটা হয়ে যাবে 5 লাখ, 5 লট নিলে সেটা হয়ে যাবে 25 লাখ, ঠিক আছে। সেম মুভমেন্ট, আর সেই সেম মুভমেন্ট যদি 5টা লটেই ডবল চলে আসে 50 লাখ টাকা লস হয় মানুষের। সেটার জলজ্যান্ত উদাহরণ আমার একটা স্টুডেন্ট। তো তাকে হচ্ছে আমাকে তৈরি করতে হয়েছে বেসিক্যালি সাইকোলজিক্যালি, কারণ তার কাছে স্কিলস ছিল, স্কিলসও বলবো না আমি, ওটাকে বলা হয় বিগিনার্স লাক, ঠিক আছে, ওটাকে বলা হয় বিগিনার্স লাক। প্রথমে মার্কেট এলেই সবাইকে এরকম এটা করে, এইভাবেই মার্কেট আমাদের সাথে খেলা করে, আমরা বুঝতে পারি না, আমরা ভাবি যে আমরা তো বহুত বড় মহান কিছু ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই এত কিছু হওয়ার পরে, এত কিছু ঘটনা ঘটার পরে আপনি নিজেকে কী করে ওদের থেকে আলাদা করবেন? আপনি সবসময় প্রোটেক্টিভ ডিফেন্সিভ নেচারে কাজ করবেন, ডিফেন্সিভ নেচারে, ঠিক আছে। আপনি মানুষ হিসাবে অন্য মানুষের খুঁত ধরতে পারেন? আগে জিজ্ঞাসা করছি, ঠিক আছে। যদি পারেন আমাকে কমেন্ট সেকশানে হ্যাঁ বা না জানান, ঠিক আছে। যদি খুঁত ধরতে পারেন, ইফ ইয়েস দেন ইট ইজ আ গুড ফর ইউ,
অন্য মানুষ, যেটা কিনা 99% মানুষ পারে অন্যের মধ্যে খুঁত ধরতে, ঠিক আছে। যদি আপনি না বলেন তাহলে খুঁত ধরতে শিখুন, ঠিক আছে। আগে নিজেকে ইয়েসের প্রবাবিলিটিতে নিয়ে আসুন, আগে ভালো করুন নিজের জন্য। অন্যের মধ্যে যে খুঁতটা খুঁজে বের করেন, ওই সেম খুঁত নিজের ট্রেডের মধ্যে খুঁজে বের করুন, যেটা এবার 90% লোক পারে না। ওন ট্রেড, নিজের ট্রেডের মধ্যে ভুল বের করুন, নিজের ট্রেডের মধ্যে, যে আমার এই যে ট্রেডটা আমি পাঞ্চ করতে যাব, এর মধ্যে আমি মানছি আমার দেখে মনে হচ্ছে এটা উপরে যাবে, আই থিঙ্ক, ঠিক আছে, আমার মনে হচ্ছে যে যাবে। এই যে মনে হচ্ছে, এটা সবথেকে বড় বিষ আমাদের। যাই হোক, তবু মনে হচ্ছে উপরে ট্রেড করতে নেই। যখন মনে হয়, আমাদেরকে মন আরও কিছু জিনিস দেখিয়ে দেয়, যে এখানে এফবিজি আছে, এখানে অর্ডার ব্লক আছে, এই ওই সেই এক্সেট্রা এক্সেট্রা। আমরা এফবিজি হয়তো অরিজিনালি নেই 1 ঘন্টাতে, ঠিক আছে, ওটাকে 1 মিনিটে নিয়ে গিয়ে এফবিজি খুঁজে দিয়ে আমাদেরকে ট্রেড দেওয়ার মতো ক্ষমতা রাখে আমাদের মন। এটা পুরো একদম রিয়েলিটি। কিন্তু যদি মনে হচ্ছে হয়, তারপরেও আপনি বলুন ঠিক আছে মানছি আমি এত কিছু আছে, এর মধ্যে ভুল কী আছে, হোয়াটস রং, খুঁত বের করুন। ভাবুন ওটা পাশের বাড়ির কোনো একজন ছেলে যে কিনা সব ভালো করছে, তার কিছু খারাপ বের করতে হবে। সোজা কথা, এইটা হচ্ছে মেন দরকার। ওই খুঁতটা বের করুন। যতক্ষণ পর্যন্ত কোনো একটা ট্রেডে একটাও খুঁত থাকবে রং প্রবাবিলিটি থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ট্রেডটা পাঞ্চ করবেন না। তাতে হতে পারে কোনো একদিনে কোনো ট্রেড পেলেনই না, দরকার নেই ট্রেড করার। নো ট্রেড, ইটস অলসো ওয়ান ট্রেড, ঠিক আছে। আর সবথেকে বেস্ট ট্রেড নো ট্রেড, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। সো সবসময় মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত কিছু ভুল আছে, ইফ দেয়ার ইজ আ প্রবাবিলিটি অফ গোয়িং দ্য ট্রেড ইজ রং, দেন ইটস রং। এবার আপনি যখন কোনো ভুল খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন ট্রেডটা নেবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেমন আপনি নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করতে পারেন না, তেমন অন্য কাউকে নিজের মতো বিশ্বাস করতে পারেন না, ঠিক আছে। সো অলওয়েজ প্লে যে এটা আপনি মার্কেটের হাতে ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে। এটা কি করছেন? এটা আপনি মার্কেটের হাতে ছেড়ে দিচ্ছেন, যে হ্যাঁ এই ট্রেডটা মার্কেট ব্যালেন্স করছে, নাকি আপনি নিজে ব্যালেন্স করছেন না কিন্তু, ঠিক আছে। এখানে যেটা ব্যালেন্স করছে সেটা সম্পূর্ণ ব্যালেন্স করছে কে? আমাদের মার্কেট। ওকে, সো মার্কেটের হাতে কোনো জিনিস ছেড়ে নিশ্চিন্তে কী করে থাকবেন? কারণ আপনি তো নিজের উপর কনফিডেন্স পাবেন, মার্কেটের উপর তো নয় না। তাহলে দ্যাট ইজ ওয়াই আমরা এইভাবে প্ল্যান করব, যে আমরা পুরোপুরি ডিফেন্সিভ। আমরা এতটা ডিফেন্সিভ কাজ করব যে আমরা অন্যের উপরে যেমন বিশ্বাস করি না, তেমন মার্কেটের উপরেও বিশ্বাস করবো না, নিজের উপরেও বিশ্বাস করবো না। দরকার হলে সেটাও করুন। আমি মনে করি যে নিজের উপরেও অতিরিক্ত সেলফ কনফিডেন্স থাকা উচিত না মার্কেটে অন্তত, ঠিক আছে। মার্কেট আপনাকে কিভাবে ভাঙবে আপনি কুল কিনারা খুঁজে পাবেন না। সো আপনি এটাই ভেবে নিন যে আপনি যে 5 লাখ টাকা বা যে 10 লাখ টাকা নিয়ে মার্কেটে নেমেছেন, সেটাই আপনার কাছে শেষ, এবং সেটাকে আপনাকে কি করতে হবে? সেভ করতে হবে, বাঁচাতে হবে, নাকি জমাতে হবে। সেটা বাঁচানোর জন্য আপনি যদি একটা ট্রেড নেনও, এতই কম অ্যামাউন্টের লস নিন যে লসটা আপনার ওই পুরো অ্যাকাউন্টের কোনো কিছু এসে যায় না। 10 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, সেখান থেকে যদি আপনি 1000 টাকা লস করেন, এতে আপনার রাত্রে আরামসে ঘুম আসবে। কারণ একটা ট্রেড যখন আপনি 3000 বা 4000 টাকার পেয়ে যাবেন, দেন আপনি এমনি প্রফিটে কী হবে? চলে আসবেন, ঠিক আছে। আশা করছি আমি থট প্রসেস আপনাদেরকে দিতে পেরেছি, ঠিক আছে। থিঙ্কিং, মার্কেটকে দেখুন চার্টে কি হচ্ছে সেটা বোঝা তবু ইজি, ঠিক আছে, কিন্তু মার্কেট আপনার ব্রেনের মধ্যে কি জট পাকাচ্ছে সেইটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। মার্কেট আপনাদের সাথে খেলা করে। এটা নিয়ে আমার নেক্সট একটা ভিডিও আসবে, যে হাউ মার্কেট ম্যানিপুলেট আস, হাউ মার্কেট ম্যানিপুলেট আস, এটার উপরে একটা ভিডিও আসবে, ঠিক আছে, যে মার্কেট আমাদের সাথে কি খেলা করে। কারণ এটাই হচ্ছে ব্যাপার, যে প্রত্যেকটা মুভমেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা মার্কেটের মুভমেন্ট একটা এরকম গ্রিন ক্যান্ডেলের পর যেটা ক্যারি হওয়ার কথা, সেখানে ক্যারি করে নিয়ে গিয়ে এরকম একটা রেড ক্যান্ডেল, যেটা এটা পুরোটাই আমাদেরকে ম্যানিপুলেট করার জন্য। এখানে বায়ার্সদেরকে ট্র্যাপ করলো, যে হ্যাঁ দেখো এখানে হাই ভাঙছি আমি তাহলে তো উপরে যাব, যেটা তোমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এই ওই সেই সবাই বলছে, তাহলে তুমি এখানে বাই করে নাও। অনেকে বাই করার পরে যখনই উঠে গেল আবার নেমে এসে ক্লোজ দিল। দিস ইজ আ বাইং, মানে বায়ার্স ট্র্যাপ সিচুয়েশন। এখানের পর থেকে যখনই রেড ক্যান্ডেল ক্লোজ করবে না নিচে, ও মার্কেট চলে আসবে নিচে,
কেউ দেখতে পারবে না। সো দ্যাটস দ্য সিচুয়েশনস, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো ভালো থেকো, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, লাইক করে দাও ভিডিওটিকে, শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের মধ্যে, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।